Dreams Avenue. আপনার নির্ঘুম বন্ধু আজকে শুনছেন রেডিও আমার 88.4 FM। শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন, এবং আজকে কিন্তু বিশেষ একটা ব্যাপার হয়ে গেছে। হঠাৎ করেই হয়ে গেল, হয়তো আপনি প্রস্তুত ছিলেন না, ছিলাম না আমিও প্রস্তুত, কিন্তু তারপরও কিভাবে যেন হয়ে গেল। আর সেই বিশেষ ঘটনাটা হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেল, এবং যেটা হয়তো ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে মানে পহেলা ফাল্গুন গেল মাত্র দুদিন আগে, মানে ফাল্গুন মাত্র শুরু হলো ঠিক এই সময়টাতে বৃষ্টি একেবারেই অভাবনীয় এবং অযাচিতভাবে বৃষ্টিটা এসে সবাইকে একটু অন্যরকম সুবাসিত এক স্পর্শের স্বাদ হয়তো পাইয়ে দিল। এবং সবাই এই মুহূর্তে আমি জানি যে প্রচণ্ড রকম একটা বিলাস এবং সেই সাথে একটা আবেগের তো জোয়ারে বা আবেগের তোড়ে ভেসে যাওয়ার মতো অবস্থা। ঠিক এরকম সময়টাতে আমি আসতে পারি নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছি সৃষ্টিকর্তার কাছে, যে এত চমৎকার অদ্ভুত সুন্দর একটা সময়, এবং যেটা হবার কথা না সেই সময়টাতে আমি এই মহেন্দ্রক্ষণে আজকে তাই স্পেশাল কিছু করতে হয়। স্পেশাল কিছু কি করা যায় সেটা আপনি আমাকে জানান, আমি সেটা করার চেষ্টা করবো। আমি অলওয়েজ এট ইউর সার্ভিস, সো জাস্ট লেট মি নো হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি টুনাইট। আর যদি কোনো গান শুনতে চান, যদি নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, অবভিয়াসলি একটা ছোট্ট SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এই গানটা দিয়ে আজকে প্লেলিস্ট শুরু হওয়া উচিত, এবং সেটা দিয়েই করছি। আর এরকম আরো অনেক চমৎকার গান থাকছে, জাস্ট স্টে উইথ মি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজকে, চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 11:12, এবং আজকে প্রথম দুটো গান আমরা শুনে ফেললাম। কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমাদের সেই স্বপ্ন সড়কে একসাথে হয়ে, সমবেত হয়ে, একসাথে স্বপ্ন বিনিময়, স্বপ্ন ভাগাভাগি, আর সেই সাথে হৃদয়ের কথা বিনিময়, এবং সেই সাথে যদি কোনো গান শুনতে চান বা যদি কোনো বিশেষ কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, সব কিছুই বিনিময়। একটাই ঠিকানা, ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে থাকতে হবে এই নির্ঘুম বন্ধু রাজের সাথে। প্রথম দুটো গান ছিল, প্রথমটা হচ্ছে লিঙ্কনের গান এই বৃষ্টি ভেজা রাতে, এবং তারপরেটা ছিল দ্য কোর্সের গান রেইন। এবং আজকে একটা হঠাৎ করেই যদি এমন হয় যে কারো আসার কথা ছিল না, এবং আপনি হয়তো ভেবেছিলেন আরও দীর্ঘকাল প্রতীক্ষা করতে হবে তার জন্যে, এবং হয়তো একটা নিরাশায় বা হতাশায় ডুবে গিয়ে সময় কাটাচ্ছিলেন, সেই দুঃসহ প্রতীক্ষার প্রহরগুলো যা কাটতে চাইছিল না, ঠিক তখন হঠাৎ করেই একেবারেই এবং অভাবনীয়ভাবে যদি সেই মানুষটা চলে আসে, অনেক আগে যে সময় তার আসার কথা তার বহু আগে যদি চলে আসে, আপনার সেই দুঃসহ কষ্টকর প্রতীক্ষার মুহূর্তগুলোকে আরও অনেক ছোট করে ফেলতে, অনেক সে দ্রুত কমিয়ে দিতে, তখন যে অনুভূতিটা হবে, হয়তো আজকে যারা বৃষ্টির জন্য প্রতীক্ষায় ছিলেন তাদের কাছে হয়তো ঠিক তেমনটাই মনে হয়েছে। সে যাই হোক, সেই উপলক্ষে আমরা কিছু চমৎকার আবেগ ঘন এবং আবেগপ্রবণ গান শুনবো, এবং সেই সাথে আবেগপ্রবণ কিছু কথা বলারও চেষ্টা করবো। সেই সাথে সবাইকে আরও আবেগ তাড়িত করার চেষ্টা একটা থাকবে অবশ্যই। প্রথম দুটো গানের পরে এই মুহূর্তে কিছু SMS পড়া যাক। আমাকে জানিয়েছেন বেশ কিছু বন্ধু, তার মধ্যে কয়েকটা পড়ছি। প্রিয়ন্তী আজকের প্রথম SMS পাঠিয়েছেন খিলগা থেকে। গত কয়েকদিন ধরে বোধহয় সে আগে যিনি প্রথম SMS পাঠাতেন তিনি পাঠাতে পারছেন না। প্রিয়ন্তী আজকে ফার্স্ট প্লেস। প্রিয়ন্তী যেটা জানিয়েছে যে কেমন আছো এবং কেমন কাটলো তোমার উইক, এবং সপ্তাহটা খারাপ ছিল না, এবং পহেলা ফাল্গুন দিনটা গত বছরও আমার সারাদিন এয়ারপোর্টে ছিল, এবং এবছর অফিস ডে ছিল, দ্যাটস একটু মন খারাপ ছিল, বিষণ্ণতা আমাকে ঘিরেছিল। সন্ধ্যার পরে বেরিয়েছিলাম এবং সেই তীর্থস্থান ঢাকা ইউনিভার্সিটি এবং বইমেলা সেখানে গিয়েছিলাম। সো অতটুকুতে আমি খুশি, বেশি দরকার নেই আমি অল্পতেই খুশি হওয়া মানুষ। আর ভ্যালেন্টাইন্স ডে আমি কখনোই সেলিব্রেট করি না, এবং করার কোনো কারণও খুঁজে পাই না। ইনফ্যাক্ট আমি মানে কিছু দিব, এইসব কিছু ব্যাপার থাকে যে ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে, অমুক ডে তমুক ডে, ইদানিং আরও নতুন নতুন দিবস শুনছি, রোজ ডে, প্রমিস ডে, হ্যান্ড ডে, ত্যান ডে। অনেকেই হয়তো আমার কথায় আহত হতে পারেন, এবং যারা গভীর আবেগ উদ্দীপক সহকারে পালন করে থাকেন যথ ভাব গাম্ভীর্যের সহিত, তারা প্লিজ মনে কষ্ট নেবে, এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত। এতে কেউ আহত হলে দায় দায়িত্ব ইরাজের নহে। এরপর আমাকে SMS পাঠিয়েছেন রাত্রি ফ্রম মোহাম্মদপুর। সেটা হচ্ছে যে কালকে সব বন্ধুরা এবং শিক্ষকরা মিলে একসাথে পিকনিকে যাচ্ছেন, এবং আমি তো বিশ্বাসই করতে পারছি না ফাইনালি সবাই একসাথে যাচ্ছি। মুন্সিগঞ্জের সজল লিখেছেন, মনের ভেতর পুষে রাখা যে কথা কখনো বলা হয়নি, যখন বলতে গেলাম বড় বেশি দেরি হয়ে গেছে, বুঝলাম আমি এত। আপনার এই গানটা শুনতে চান? রাশেদ জানিয়েছেন, হেই ব্রো, উইকটা কেমন কাটলো? তোমাদের ওই দিক দিয়ে কালকে গিয়েছিলাম, মেঘনাঘাটে গিয়েছিলাম কালকে রাতে, এবং 4টা পর্যন্ত ছিলাম মেঘনাঘাটে। সো তোমাদের শীতলক্ষা নদীর উপর দিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ রাশেদ। এবং লিখেছেন যে গতকাল দুই বন্ধু রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ডিসাইড করলাম যে ট্রেনে একটা জার্নি দিতে হবে, এই উইকটা ঢাকা টু খুলনা যাব, করে ফেলো। আর রজনী জানিয়েছেন, চেনা মানুষগুলো তো সহজে কেন অচেনা হয়ে যায়, এবং আমি যত
যে ধরনের এসএমএস গত 6 বছর বা 7 বছর ধরে বেশি পেয়েছে তার মধ্যে এটা একটা। তাই এটা থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মানুষ বদলে যাবেই, তাই বদলে যেতে দিন, হয়তো সেটাই কথা ছিল। আর আমাকে লিখেছেন এরপরে সামিয়া ফ্রম শাহজাহানপুর যে বইমেলাতে যাবেন, অনেক নতুন বই কিনবেন। আমি গিয়েছিলাম বেশ কয়েকদিন এবং বেশ কিছু বই কিনেছি। আশা করছি আপনি ভালো কিছু বই কিনে নিজেকে আরো দীপান্বিত করবেন, সেই শুভ কামনা এবং প্রার্থনা থাকলো আপনার জন্য। নাসির কলাবাগান থেকে জানিয়েছেন, আগুনের কথা বন্ধুকে বলি, দুহাতে আগুন তারো, কারমালা থেকে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়, কেহায় বসিয়া অঙ্গ ভরিয়া গধূলির মায়া মাখো, আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। অসাধারণ লিরিক্সের একটা গান। আজকে এই গানটা আমি অবশ্যই প্লে করবো, রাসির মনোবাসনা পূর্ণ হবে। আর যদি কোনো গান শুনতে চান, যদি মনের কোনো কথা বলতে চান আমাকে এবং খুলে বলতে চান যে কোনো কিছু, অবশ্যই এসএমএস করবেন। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যদিও বলা হয়নি, কিছু বলে ফেলি দুদিন পরে। শুভ বসন্ত, বসন্ত রংটা সবসময় মনে থাক, এখন আরো বেশি করে থাক। Hi friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের একটা বিশেষ আয়োজন। সময় যেখানে 11:25 তখন আমি আরেকবার হটসিট থেকে আরেকবার সবাইকে জানাচ্ছি হাই অ্যান্ড ওয়েলকাম। একটু আগে শুনছিলাম উইনিং এর গান হৃদয় জুড়ে, যত ভালোবাসা শুধু তোমাকেই দেবো ভেবে। অদ্ভুত সুন্দর একটা গান। এবং তার আগের বসন্তের গান ভূমির, কলকাতার ব্যান্ড ভূমির একটা গান ফাগুনের মোহনায়, যে গানটা শুনলে একটা চন্মনে একটা ভাব সবার মনের মধ্যে কাজ করে অন্তত। আমাকে এদিকে তানজিলা জানিয়েছেন এসএজিসি থেকে যে উদীয়মান সূর্যের দিকে যাদের বা যার চোখ নেই সেই ডুবন্ত তারার কথা বলে থাকে। খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ একটা কথা কিন্তু উদীয়মান সূর্যের দিকে যার চোখ নেই সেই ডুবন্ত তারার কথা বলে থাকে। এবং এমনও হতে পারে, আপনি ধরুন বলতে পারেন যে উদীয়মান সূর্য তো দেখছি না আকাশে, তো চোখ রাখবো কিভাবে? তাহলে কথাটা একটু অল্টার করে বলতে হবে যে উদীয়মান সূর্যের কথা যে ভুলে থাকে তারাই শুধু ডুবন্ত তারার কথা বলে থাকে। আর ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন 11th February was the birthday of Dreams Avenue and also me, so I celebrated it by donating a bag of blood and dedicated it to all the friends of Dreams Avenue. খুব ভালো কাজ করেছেন যে ব্লাড ডোনেট করেছেন এবং সেটা ড্রিমস অ্যাভিনিউর বন্ধুদেরকে উৎসর্গ করেছেন। হ্যাটস অফ টু ইউ। আর আসলে গত 11ই ফেব্রুয়ারি মাঝখানে তো শো ছিল না আমার ড্রিমস অ্যাভিনিউয়ের, এত ভালোবাসার যে প্রোগ্রাম, তার জন্মদিন হয়ে গেল এবং 3 বছর হয়ে গেল। 2011-11ই ফেব্রুয়ারি কেটে গেল। অনেক বন্ধুর পাশে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ চিত্তে আবার সবাইকে স্মরণ করছি। কোচি আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে, হেই ফাঁকিবাজ ইরাজ, আজ আমার বার্থডে ছিল, সো হ্যাপি বার্থডে টু ইউ। এবং অনেকদিন পর শুনছেন এই মুহূর্তে আমাকে, আর জন্মদিনের শুভেচ্ছা তো তাকে দিলাম। ইরা আমাকে জানিয়েছেন ঘুমিয়েছিলাম তাই বৃষ্টিটা মিস করলাম, এখন তোমার মুখে বৃষ্টির কথা শুনে খুব আফসোস হচ্ছে, আর বৃষ্টির গানগুলো প্লে করো তাহলে আফসোস একটু হলেও কমবে। অ্যালন গার্ল জানিয়েছেন যে আজকে স্পেশাল কোনো কিছু করো না, শুধু গান প্লে করো, কারণ আমি শুনতে পারবো না। তুমি কেন আসলে আজকে? না আসলেও ভালো হতো, অনেকদিন তো ফাঁকি দাও না প্লিজ, কতদিন তুমি অফ দাও না? এই এসএমএস জীবনে আমি প্রথমবার পেলাম। মাঝে মাঝে ফাঁকি দিলে উল্টো কথা শুনতাম, কিন্তু এই প্রথম একজন আমাকে বললো তুমি কতদিন হলো ফাঁকি দাও না, প্লিজ একটা দাও। আমি কিন্তু নাচুনি বুড়ির উপর ঢোলের বাড়ি আপনি দিয়েছেন, সো দেখা যাক সামনের সপ্তাহে কিন্তু একটা গ্যাপ হয়ে যেতে পারে। তার জন্য এই বন্ধু দায়ী থাকবে, অ্যালন গার্ল, আমি দায়ী না। আর আবিদ কল্যাণপুর থেকে জানিয়েছেন যে আজ বৃষ্টি হওয়াতে কেমন জানি একটা রোম্যান্টিক ফিলিং বোধ হচ্ছে এই মুহূর্তে মনের ভিতর, এরকম যাদের হচ্ছে। এবং আবেগ প্রবণতায় ভাবালুতায় যারা আচ্ছন্ন এই মুহূর্তে, তারা তাদের ভাবালুতার প্রমাণস্বরূপ একটি ছোট্ট এসএমএস করে জানিয়ে দিন কোন সে ভাব, কেন সেই ভাব, কাকে নিয়ে সেই ভাব, কিভাবে, সবকিছু কি, কেন, কোথায়, কিভাবে, কখন, সবকিছু আমাকে জানিয়ে দিন। আর লিখেছেন যে আপনি নিশ্চয়ই খুলনা গিয়েছি ভাইয়া, 6 বার গিয়েছি সব মিলিয়ে। এবং লিখেছেন যে খুলনার কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, কারণ খুলনা যেহেতু যাচ্ছেন। খুলনার একটা স্মৃতি আমার মনে আছে, সেটা হচ্ছে যে খুলনায় ওই নদীতে, রূপসা নদীতে রাতের বেলা নৌকা একদম চিত হয়ে শুয়ে আকাশে তারা দেখতে দেখতে একটা জার্নি বাই বোট, এটা একটা আমার খুব মেমোরেবল স্মৃতি খুলনায়। আর হচ্ছে খুলনার আরেকটা হচ্ছে যে নতুন যে ব্রিজটা হচ্ছে রূপসা ব্রিজ, ওটা আমার কাছে ভালো লেগেছে। এবং রূপসা নদীর উপরে, এবং অনেক ব্রিজ তো আছে অনেক বড় বড়, কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে যে এই ব্রিজটাতে ব্রিজ কাম পার্ক এক ধরনের, বা ব্রিজ কাম ডেটিং স্পট বলে, এবার আপনি যেটাই বলেন না কেন এটাকে, মানে ব্রিজের ভেতরে উপরে একদম সিঁড়ির মতো উঠে গেছে এবং সেখানে যারা ফটো সেশন করতে চান, যারা কাছের মানুষকে নিয়ে কিছু সুন্দর সময় কাটাতে চান, এবং যারা এর বাইরে শুধুমাত্র নিজে উপভোগ করতে চান খুব সুন্দর কিছু সময়, আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দর একটা জায়গা। এবং ওই হাইওয়েটা ধরে জার্নিটাও বেশ মজার, বাগেরহাটের দিকে যে রাস্তাটা চলে গেছে। আপাতত এই মুহূর্তে এই দুটোই মনে পড়ছে। এবং হিয়া আমাকে জানিয়েছেন বনানী থেকে যে সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখেরও বসন্ত, সুখে হোক সারা, বসন্তের বাসন্তী শুভেচ্ছা। আরও অনেক এসএমএস আছে, তবে আপাতত পড়ছি না। আর শুধু বলে দিই এসএমএস কি করে করবেন। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। বৃষ্টির বেশ কিছু গান শুনবো তো আগেই বলেছিলাম, এবং এখন শুনবো অ্যাডেলের একটা গান, সেট ফায়ার টু দ্য রেইন।
হ্যালো ফ্রেন্ডস, শুনছেন একটা বৃষ্টি স্নাত ড্রিমস অ্যাভিনিউ আজকে, এবং এই মুহূর্তে আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। নির্ঘুম মধুইরাজ আপনার পাশে এখনো আছে এবং রাত 2টো পর্যন্ত অবশ্যই থাকবে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শূন্যর গান, গর্ব বাংলাদেশ অ্যালবাম থেকে। গানটার নাম ছিল রাজাহীন রাজ্য, আর তার আগের গানটা তো ছিল অ্যাডেলের গান, এবং এটা ছিল সেট ফায়ার টু দ্য রেইন। এবং আজকে আমরা বৃষ্টির আরও গান শুনবো, এবং সেই বৃষ্টি স্নাত এই আবহাওয়া এই মুহূর্তে যেহেতু সবারই একটু আবেগ ভারাক্রান্ত অবস্থা নিশ্চয়ই, যেটা আমার ধারণা, তাই আজকে হৃদয়ের একেবারে জানালা খুলে দরজা খুলে সব কিছু খুলে আপনি আপনার মনের কথাগুলো উড়িয়ে ভাসিয়ে দিন আমার কাছে, এবং নিশ্চয়ই আমি সেটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো, এবং আপনার আবেগটা অন্তত যথাস্থানে পৌঁছাবে না হয়তো, জানি না সেই যথাস্থানে যে মানুষটার হৃদয় সে শুনছে কিনা, কিন্তু একটা কথা আছে মহাজ্ঞানী গুণীরা বলে থাকেন, সেটা হচ্ছে যে মানে তার কাছে পৌঁছালো কিনা, বা সে জানলো কিনা, বা সে বুঝলো কিনা, তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার হৃদয়ে যে কথাগুলো গুঞ্জরিত হচ্ছে আপনি অন্তত কোনো না কোনোভাবে সেটা প্রকাশ করে দিলেন, এবং সেই যে মুক্তির একটা আনন্দ, আমি জানিয়ে দিলাম, আমি বলে দিলাম, আজকে আমি ছড়িয়ে দিলাম আমার কথাগুলো, সেই তৃপ্তিটাও কিন্তু কম না। এটা একটা অন্য ধরনের তৃপ্তি। একটু গভীরে গিয়ে ভাবলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বিষয়টা। সরি, আমাকে নিয়াজ জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে মেবি amazed by Paul McCartney, Tequila Sunrise by Eagle Tonight by Eric Clapton এবং Your Song by Elton John, Journey, You're My Heart by Modern Talking। এই গানগুলো যে কোনো একটা গান বা একাধিক গান তিনি শুনতে চাচ্ছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফ্রেন্ড অর্চি আমাকে জানিয়েছেন যেটা, একটা ছোট্ট অনুরোধ করবেন তিনি, সেটা হচ্ছে যে আগের শোতে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছিলাম, কিন্তু সেটা কোন প্রকাশনীর তিনি সেটা জানতে চান, আমার মনে নেই। বইটা আমার কাছে বাসায় আছে, আপনি গিয়ে খুঁজলেই হয়তো পাবেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। সজল লিখেছেন মুন্সিগঞ্জ থেকে, হৃদয় জুড়ে গানটা শুনলে আমার একটা অন্য ধরনের বিষণ্ণতা কাজ করে তার মধ্যে। কারণ হচ্ছে যে তার জীবনে শোনা সবচেয়ে বেশিবার যে গানটা বেশি শুনেছেন সবচেয়ে, সেটা নাকি এই গানটা, উইনিং এর গান হৃদয় জুড়ে। কিন্তু সেই বিষণ্ণতার উৎস অবশ্য তিনি আমাদেরকে জানাননি। সামিরা গুলশান থেকে নতুন বন্ধু, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড বি উইথ মি, আমাকে ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে অনেকদিন আগে আউরা গল্পটা বলেছিলাম, কার্লোস ফুয়েন্তেসের একটা উপন্যাস আউরা, এবং সেটা তিনি এখনো মনে রেখেছেন এবং অনেক ভালো লেগেছিল তার কাছে। যে এই বইমেলাতেও কার্লোস ফুয়েন্তেসের একটা বই কিনেছি, এবং আশা করবো যে সামনে হয়তো তার বা অন্যান্য যারা লেখক আছেন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, যারা বিখ্যাত ল্যাটিন রাইটার, তাদের বইগুলো অবভিয়াসলি। হিয়া আমাকে লিখেছেন, ফুরাই গিয়েছে যা ছিল গোপন, স্বপ্ন কদিন রয়, এসেছে গধূলি গোলাপি বরণ, এ তবু গধূলি নয়। খুব সুন্দর কথা। জাকিয়া জানিয়েছেন যে আপনার জন্য এই এসএমএসটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু ব্যক্তিগত হলেও শেয়ার করছি। জাকিয়া জানিয়েছেন যে আপনার জন্য বইমেলা থেকে পহেলা ফাল্গুনে ছোট বোন একটা গিফট কিনেছে, একটা বই, কিন্তু সবার দামি গিফটের মাঝে সেটা খুব সামান্য, তাই আমার কাছেই রেখে দিলাম। এটা মানে নানামুখী বহুমুখী একটা অনুভূতি কাজ করছে। ভালো লাগাটাকে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে মানে আপনার ছোট বোন নিশ্চয় ধরে নিচ্ছে অনেক ছোট, এবং একটা খুব ছোট আমার একটা বন্ধু বইমেলা থেকে আমার জন্য একটা বই কিনেছে উপহার হিসেবে। এটা আমার জন্য অনেক, আপনার কাছে মনে হচ্ছে খুব সামান্য, আমার কাছে অনেক বড় একটা, এবং আমি না পেয়েও দূর থেকে অনেক ধন্য মনে রেখে। আর সবার দামি গিফট এগুলো আসলে আমাকে কষ্ট দিচ্ছে, এটা কোনোই কথা না। ভালোবেসে যা দেওয়া হয় সেটা যদি একটা শুধু মৃদু হাতের স্পর্শও হয়, সেটার দাম অনেক বেশি, পৃথিবীর সব কিছুর থেকেই দামি সেই ভালোবাসার হাতের স্পর্শটা। আর নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা কি। রাত্রি মোহাম্মদপুর থেকে জানিয়েছেন যে আজকের ওয়েদারের সাথে নাকি আমার শো একেবারে ম্যাচ খেয়েছে, এবং ম্যাচ খেয়েছে যেহেতু আপনিও থাকুন ম্যাচ খেয়ে, এবং গানগুলো কথাগুলো শুনতে থাকুন। নির্জন আমাকে জানিয়েছেন, এই হাত ধরো, আমরা নক্ষত্র পথে হেঁটে বেড়াই, মেঘমহলে বিচরণ করি, পৃথিবীর বৃহত্তম জলরাশির উপর দিয়ে হেঁটে যায়, এই হাত ধরো। খুব উদাত্ত আহ্বান। যদি আপনি কোনো আহ্বান জানাতে চান, কোনো আবাহন জানাতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, বা যে কোনো কিছুর জন্য একটা এসএমএস করবেন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা আমার বেশ ভালো লাগে, এবং অনেকেরই হয়তো পছন্দের একটা গান, বৃষ্টি নিয়ে অবশ্যই গানটা। এবং এই গানটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যায়, চারপাশে সবকিছু অদ্ভুত লাগে, যে গাছগুলো কখনো হয়তো খেয়াল করে দেখা হয় না, ঠিক জানালার পাশে সেই গাছটি হঠাৎ করে কেমন অদ্ভুত বৃষ্টি স্নাত হয়ে খুব সলাজ কোমল পেলব একটা রূপ ধারণ করে। হয়তো সবকিছু অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি স্নিগ্ধ কোমল সুরভিত মনে হয়, সবকিছু অনেক বেশি স্নিগ্ধ স্বচ্ছ, এবং একটা অদ্ভুত সৌন্দর্যের আবহে হয়তো সবকিছু ডুবে থাকে। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় বৃষ্টির ভেতরে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা, অনেকেই হয়তো এক্ষেত্রে আমি 100 রকম হয়তো উত্তর পাবো। কেউ বলবেন বৃষ্টি পরে যে একটা মেঘলা আকাশ, বা বৃষ্টি পরে যে সেই মায়াময় আকাশ, বা বৃষ্টি পরে সে ঘন সবুজ গাছপালা, যা সবকিছু যে একটা ঘন সবুজ আকার ধারণ করে। কেউ বলবেন বৃষ্টি পরে ভেজা মাটির গন্ধ, কেউ বলবেন বৃষ্টির সময় খিচুড়ি ইলিশের কথা, কেউ বলবেন কাঁথামুড়ি দিয়ে আরামসে ঘুম দিয়ে একটা গল্পের বই হাতে নিয়ে, কেউ বলবেন সিডি প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেয়া, এরকম অসংখ্য উত্তর। কেউ বলবেন
বসে বসে তাহার কথা ভাবা, কেউ বলবেন তার সাথে বৃষ্টিতে ভেজা, এরকম অনেক উত্তর পাবো, অনেক উত্তর। কেউ বলবেন বৃষ্টির ভেতরে, নদীর ভেতরে যদি থাকা হয়, বা সমুদ্রের তীরে বৃষ্টি, কেউ বলবেন পাহাড়ে চূড়ায় বৃষ্টি। অদ্ভুত সুন্দর, এবং প্রত্যেকটা জিনিসই সুন্দর, যতগুলো নাম আমি এখন এতক্ষণ ধরে বললাম। কিন্তু অন্যতম সুন্দর কি সেই দৃশ্যটি নয়, যখন খুব বৃষ্টি দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে উতলা হয়ে কি এক অদ্ভুত প্রাণের তোড়ে কোনো এক কিশোরী কিংবা কোনো এক তরুবতী, হয়তো কোনো পথে বা ছাদে বা বারান্দায়, যেখানেই হোক না কেন, নিজেকে একেবারে পুরোপুরি বৃষ্টির হাতে সঁপে দিয়ে, প্রকৃতির মাঝে নিজেকে একেবারে মিশিয়ে দিয়ে, এক উন্মাতাল অদ্ভুত উন্মাদনায় মত্ত হয়ে যখন বৃষ্টির স্পর্শ তার শিহরণ জাগানো অঙ্গে মিশিয়ে সেও হয়ে যায় এক অদ্ভুত সুন্দর উড়ন্ত প্রজাপতি। সেই বৃষ্টি স্নাত সেই কিশোরী, সেই তরুণী কিংবা সেই যুবতীর সেই আনন্দ উদ্ভাসিত মুখখানি, তার ভেজা আঁচল, ভেজা চুল, আর এক সলাজ চকিত চাহনি, সেই দৃশ্যটি কি অন্যতম সুন্দর নয় বৃষ্টির মধ্যে? আমার কাছে মনে হয়। ওকে, গানটা শুনে আসি। Yes, it's Dreams Avenue and this is your friend Iraj, এবং শুনছেন এই মুহূর্তে আপনি রেডিও আমার 88.4 FM। সময় 12টা বেজে 7 মিনিট। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ভয়েস অফ দ্য ফল, ফিনল্যান্ডের সেই ব্যান্ডের গান, এবং যে গানটা অসম্ভব জনপ্রিয় একটা গান, অসাধারণ একটা গান, কার্নিভাল অফ রাস্ট। Need the skies of lust, come feed the rain, I'm thirsty for your love। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে দলছুটে, যে গানটি নিয়ে অনেক কথা বললাম, যে অন্যতম সুন্দর দৃশ্য বৃষ্টির মধ্যে কোনো এক তরুণী বৃষ্টিতে ভেজার দৃশ্য, এবং সেটা নিয়ে একটা গান ছিল সেই থিমের উপরে, দলছুটের গান বৃষ্টি, হৃদয়পুর অ্যালবাম থেকে। আর আমাকে রাত্রি লিখেছেন মোহাম্মদপুর থেকে, যে আনন্দ নিয়ে বর্ষা আসে, শীতে কুয়াশা আর বসন্তে উৎসব, তেমন করেই কাউকে তোমার প্রতিক্ষণ, তেমন করেই কাটুক তোমার প্রতিটি ক্ষণ। এই শুভকামনায় কোনো এক তার প্রিয় মানুষকে রাত্রে এই শুভকামনাটা পাঠিয়েছেন। নূপুর আমাকে জানিয়েছেন শ্যামলী থেকে যে আজ আমি দুটো কবিতার বই কিনেছি, সুভাষ মুখোপাধ্যায় এবং জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশ নিয়ে তো কথাই নেই, আর সুভাষ মুখোপাধ্যায় বেশ ভালো কবি, এবং ভালো লাগছে যে আমার পাঠকরা বেশ ভালো ভালো বই পড়ছে এবং সিনেমা দেখছে। অনন্য আমাকে জানিয়েছেন যে আজ এই ওয়েদারে এখন সন্দীপনের কণ্ঠে শচীন দেব বর্মনের সেই গানটা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, এই গানটা খুবই শুনতে ইচ্ছে হচ্ছে, এবং আজকের প্লেলিস্টে এই গানটা আছে। সো অন্য তোমাকে যেটা করতে হবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আর কিছুই না। আর অনামিকা আমাকে জানিয়েছেন যে মানে খুবই রোমান্টিক একজন SMS অনামিকা তার প্রিয় মানুষটাকে করেছেন। সেটা হচ্ছে যে এমন যদি হতো যে তোমার বুকে ঘুমিয়ে আছি, আর বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙে জেগে উঠে দেখবো তোমার বুকে। খুবই সর্বনাশ SMS, খুবই রোম্যান্টিক। রিজভি আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে যে থ্যাঙ্কস ফর দ্য মুভি রাশ, তুমি মুভি অফ দ্য উইক একদিন বলেছিলে রাশ মুভিটার কথা, এবং আফটার ওয়াচিং দিস মুভি আই ফেল্ট দ্যাট আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ রাশ, ওয়ার রেস ট্র্যাক ইজ আওয়ার লাইফ অ্যান্ড ট্রফি ইজ আওয়ার ড্রিম। যাক, ভালো লাগলো যে আমি যে মুভিগুলোর কথা বলি সেটা অন্তত একজনও যদি দেখে, যেমন মুভিটা দেখেছে, এবং এটা অস্কার নমিনি এই বছরে, খুব চমৎকার একটা সিনেমা রাশ, অদ্ভুত সুন্দর, অবশ্যই দেখা উচিত। আর যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চাই, কিংবা নিজের মনের কোনো কথা, নিজের ভাবনা অনুভব, যে কোনো কিছু স্মৃতি, এবং যেহেতু বিশেষ কিছু দিন গেল, কেমন কাটলো, কেমন কাটালেন, প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি, সব কিছু আমাকে জানাতে পারেন। প্রথমে RA লিখবেন, রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে হচ্ছে, এবং বৃষ্টি হলেই আমার এই গানটা অনেক বেশি শুনতে ইচ্ছে করে, এবং একটা গানটার মধ্যে গানের কথা, সুর, সবকিছুর মধ্যে একটা অন্যরকম সঙ্গীত মূর্ছনা, একটা গীতিময়তা, খুব বৃষ্টির একটা অদ্ভুত ঋণিঝিনি সৌন্দর্যটা আমার কাছে মনে হয় গানটাতে খুব চমৎকারভাবে এসছে, এবং সেই রবীন্দ্রসঙ্গীতটা এখন শুনছি শাহানার কণ্ঠে। Hey friends, welcome back. শুনছেন ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন এই মুহূর্তে আপনার নিজের হৃদয়ের কথাগুলো এবং নিজের পছন্দের গানগুলি। হয়তো কেমন কাটছে আজকে ড্রিমস অ্যাভিনিউ, এবং অবশ্যই আমাকে জানান। আমি জানি না কেমন লাগছে, চেষ্টা করছি কিছু ভালো গান, কিছু এই সময়ের সাথে যায়, এরকম একটা বৃষ্টি স্নাত রাতে, এবং হঠাৎ করে শীতের মধ্যে একটা বৃষ্টি চলে আসলো একদম অযাচিতভাবে, একটা অন্যরকম অনুরণে সেই আপনাকে আলোড়িত করতে, এবং সেই সময়টাতে যে গানগুলো হয়তো শুনলে বেশি ভালো লাগতে পারে, যে কথাগুলো বললে আপনি বেশি আনন্দ পাবেন এই সময়টাতে, সেগুলোই আমাকে জানান। আমিও চেষ্টা করছি আপনার পছন্দের গানগুলো সব কিছু মিলিয়ে কথার গানে একটা মুখর রাত কাটাতে, এবং একটা চমৎকার বৃষ্টি বিলাস, সেই সাথে শীত হিম সব কিছু খুব হৃদয়ের নিবিড় কাছাকাছি মনে হয়, এমন একটা সময় আমরা কাটাচ্ছি। এবং একটু আগে ছিলাম যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে তপুর গান বৃষ্টি, এবং তার আগে ছিল শাহানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মোর ভাবনা রেখে হাওয়ায় দোলালো, দোলে মনো দোলে অকারণ হর। আমাকে প্রমি জানিয়েছেন মিরপুর থেকে, প্রমি যেটা লিখেছেন সেটা হচ্ছে যেও না দক্ষিণদার, এই গানটা শুনতে চান, অথবা তাহসানের গান সে খবর আমি রাখি।
বিল্লাল জানিয়েছেন যে আমাকে কিছু ভালো বইয়ের নাম চট করে 3টা ভালো বইয়ের নাম বলি, দেখি কোনটা মাথায় আসে। 3 বন্দ্যোপাধ্যায় তো বাংলা সাহিত্যের উপন্যাসের 3, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের পথের পাঁচালী পড়তে পারেন, অপরাজিত পড়তে পারেন, অথবা দৃষ্টিপ্রদীপ পড়তে পারেন, আরণ্যক, তারপরে আরও অনেক ভালো বই আছে, অশনি সংকেত, কিছু চমৎকার চমৎকার বই আছে এরকম বিভূতিভূষণের। আর এর পাশাপাশি আপনি তারাশঙ্করের বেশ কিছু বই পড়তে পারেন, যেমন কবি, হাসুলি বাকের উপকথা, তারপরে গণদেবতা, তারপরে আপনি রায়কমল, সপ্তপদী, বেশ কিছু বই পড়তে পারেন আপনি। আর মানিকের বই তো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, তারপরে আপনি আরও বেশ কিছু জননী আছে, অহিংসা, চতুষ্কোণ, বেশ কিছু ভালো বই আছে, সেগুলো পড়তে পারেন এবং আশা করি যে এই বইগুলো আপনার ভালো লাগবে। আর আমার লেখা কোনো বই এখনো এই পর্যন্ত প্রকাশিত হয় না হলে আমি ওটার কথাই বলতাম, এবং আমার ড্যাম বিলিভ যে আপনার ওই বইটাও ভালো লাগতো। অপেক্ষা করুন। আমার জীবনের মানে কি বলা যায়, ছোটবেলায় তো অনেক উদ্ভট সবার এইম ইন লাইফ থাকে, মানে আমার একদম, এবং পরবর্তীতে জ্ঞান হওয়ার পরে হাসি পায় সেগুলো মনে পড়লে। তো আমার একটা সময় খুব জীবনের প্রথম স্বপ্ন ছিল আমার চানাচুর বিক্রেতা হওয়ার। আমাদের ওইদিকে, আমি তখন পটুয়াখালীতে থাকি, একদম ছোটবেলার কথা বলছি। তো ওইখানে বলতো ঘটি গরম। তো উনি দেখতাম লাল একটা প্যান্ট, লাল একটা শার্ট এবং মাথায় একটা লাল টুপি পরে একটা চোঙার মতো হাতে নিয়ে এসে ওরকম ঘুটে একটা শব্দ করতেন এবং ঘটি গরম বলে আওয়াজ তুলতেন, এবং সেটা আমার কাছে ব্যাপক ফ্যাসিনেশনের বিষয় ছিল। এবং আমি তৎক্ষণাৎ আমার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলি যে জীবনে যদি আমি ঘটি গরম বিক্রেতা না হতে পারি তো আমার জীবনে বেঁচে থাকাই বৃথা। তো এরকম আরও বেশ কিছু উদ্ভট ছোটোবেলায় ছিল। তারপরে আরেকটু বড় হওয়ার পরে পাইলট হওয়ার ব্যাপক স্বপ্ন হলো, যে প্লেন চালাবো আকাশে। পাইলট হওয়া ছাড়া জীবনে কোনো মানেই খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার হলো। তবে আসলে তারপরে সত্যিকারে জ্ঞান হওয়ার পর থেকে, বা একটু বুঝে ওঠার পর থেকে, বা আরেকটু ম্যাচুরিটি আসার পর থেকে, যেটা আমার কাছে মনে হলো, এবং এখনও অবধি যেটা বুকের মধ্যে লালন করি, যেটা আমার প্রকৃত ছিল, লেখক মানে এই লক্ষ্য ছিল সাহিত্যে চর্চা করা বা একজন লেখক হওয়া বা লেখালেখি করা, যেটা আমার সবচেয়ে বড় হচ্ছে, সেটা এখনো হলো না। এখনো স্বপ্ন দেখি, এখনো স্বপ্ন আছে যে নিশ্চয়ই কোনো একটা দিন, যে স্বপ্নটা বুকের মধ্যে দীর্ঘ বছর রজনী ধরে লালন করেছে, নিশ্চয়ই ব্যর্থ লেখক হই, সফল লেখক হই, খারাপ লেখক হই, ভালো হই, যাই হই না কেন, অন্তত লেখক হব। একটা হলে অন্তত বই বের হবে। আমি জানি না সেই দিনটা কবে আসবে, তবে এখনো স্বপ্ন দেখছি ঠিক আগের মতোই, একইভাবে সমান। আর আমাকে পরে জানিয়েছেন যে বন্ধুরা, তিনি হচ্ছেন জেনি ফারাহ, জন্মদিনের শুভেচ্ছা না, তিনি বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন, এবং ভেজামাটির সোদা গন্ধে প্রাণটা জুড়িয়ে গেল। এটা হচ্ছে আমাদের জেনিফার SMS। এবং স্মৃতি জানিয়েছেন যে একবার নিজেকে দাও না সমুদ্রের কাছে, তারপর দেখো সে তোমাকে নিয়ে কি করে। আজ এই বৃষ্টির কান্না দেখে এই গানটা তিনি শুনতে চান, এবং SMS করে নিয়ম একটু বন্ধুদের সবাইকে বলে দিই, যদি কোনো গান শুনতে চান বা নিজের কোনো কথা শেয়ার করতে চান, সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। Yes, friends, back to Dreams Avenue and back with a bang. Movie of the week. And the bang is obviously movie of the week. এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার ড্রিমস অ্যাভিনিউয়ে, এবং শুনছি নিরাজকে, আর চলছে রেডিও 88.4 FM এর সাথে আপনার কিছু সময় কাটানো। আর সেখানে এখন যে সেগমেন্টটা শুনবেন সেটা নাম হচ্ছে মুভি অফ দ্য উইক। এই সেগমেন্টটা করে থাকি এবং কিছু ভালো মুভি, আমার দেখা কিছু ভালো মুভির কথা বলা শেয়ার করি, যাতে আপনিও ভালো মুভি দেখতে ইন্সপায়ার্ড হন, এবং যদি কোনো মুভি খুঁজে থাকেন এখান থেকে কিছুটা হলেও যেন সেটা গাইডলাইন পেয়ে থাকেন। আজকে যে মুভিটার কথা বলবো, এই মুভিটা একটা বেশ সাকসেসফুল একটা ফিল্ম, এবং এটা আমি বহু বছর ধরে এটার নাম শুনে আসছি, এবং এই মুভির গান আমি অনেকবার প্লে করেছি আমার শোতে, এবং নিজেও শুনে থাকি, এবং মুভিটার কথা ঘুরে ফিরে অনেক প্রসঙ্গে এসছে, কিন্তু কেন যেন দেখা হয়নি মুভিটা। 2 দিন আগে মুভিটা দেখলাম, সেটাই শেয়ার করবো আজকে। মুভিটা হচ্ছে একটা ফ্রান্সের একটা সিনেমা, যেটা অবশ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ফিল্ম, এবং মুভিটার নাম হচ্ছে লিওন দ্য প্রফেশনাল। এবং অদ্ভুত সুন্দর একটা সিনেমা আমি বলবো, একটু অন্যরকম সেটা হচ্ছে, এবং এই ছবিটা 1994 সালের একটা ছবি প্রায়, এবং এই সিনেমাটা বের হওয়ার পরে বেশ বিশ্বব্যাপী আলোড়ন তোলে, হিট একটা ব্লকবাস্টার হিট মুভি হয়, এবং যারা মুভি নকল করতে ওস্তাদ, সেই বলিউডেও এটা নকল একটা সিনেমা হয়েছিল, কি যেন নাম। আর লিওন দ্য প্রফেশনালের ডিরেক্টর হচ্ছেন ফ্রান্সের একজন বেশ বিখ্যাত ডিরেক্টর লাক বেসন, যার নাম। আর এতে অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান, এবং প্রধান চরিত্রে অর্থাৎ সেই হিটম্যান, সেই ক্যারেক্টারে অভিনয় করেছেন জন রেনো, ফ্রান্সের অভিনেতা, এবং নাটালি পছন্দের অভিনেত্রী, এখন যিনি অনেক পরিণত একজন অভিনেত্রী। নাটালি পোর্টম্যানের প্রথম সিনেমা ছিল এটা, 12 বছর বয়স তখন তার, এবং সে এক ধরনের শিশু শিল্পী বলা যায়। সেই 12 বছর বয়সে নাটালি প্রথম এই সিনেমা করেন এবং করেছেন, এবং ফ্যান্টাস্টিক বলতে হবে। আমরা সবাই যারা একসাথে দেখেছিলাম সেদিন সবাই স্বীকার করেছি যে দুর্দান্ত অভিনয় যাকে বলে, নাটালি পোর্টম্যান এই সিনেমাটাতে করেছেন। সিনেমার কাহিনীটা হচ্ছে আসলে খুব ইন্টারেস্টিং, আন্ডারওয়ার্ল্ড এবং ড্রাগ ডিলার এদের নিয়ে, এবং
প্রথমে আমি একটু রেনোর বর্ণনা দিই। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র লিওন, যার নাম থাকে সিনেমাতে লিওন দ্য প্রফেশনাল হিটম্যান কিলার। লিওন আসলে একজন ভাড়াটে খুনি এবং তার কাজ এটাই, সে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে নিজে একা চুপচাপ থাকে এবং তার লাইফস্টাইল হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথম যে কাজটা করে, তার একটা টবের ভিতরে একটা গাছ থাকে, সেই গাছটাকে সে দরজা খুলে জানালা খুলেই সেই সূর্যের আলো তার ভেতরে গাছটাকে সে প্রতিদিনের প্রথম কাজ হচ্ছে এটা। এবং গাছটা, তার ভাষায় গাছটাই হচ্ছে তার একমাত্র তার বন্ধু, এছাড়া পৃথিবীতে তার আর কোনো বন্ধু নেই। এবং সবসময় সে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, কিছু পুরনো টিভি শো দেখে সে মাঝে মাঝে এবং ওই গাছটার খুব যত্ন নেয়। এই হচ্ছে তার লাইফস্টাইল, আর কিছু সে করে না। আর যখন তার কোনো অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্ট কাউকে খুন করার কাজ থাকে, যখন কোনো অ্যাসাইনমেন্ট সে পায় তখন সে নিপুণ কৃতিত্বের সাথে সেই অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পন্ন করে চলে আসে। এটাই হচ্ছে তার লাইফস্টাইল। এখানে কোনো বৈচিত্র্য নেই, এর বাইরে কোনো ঘটনাও নেই। আর ঠিক তার পাশের অ্যাপার্টমেন্টে যে থাকে নাটালি পোর্টম্যান, সেই 12 বছরের কিশোরী, তাদের পরিবারটা ঠিক তার পাশের ফ্ল্যাটই থাকে। এবং সেই পরিবারটা আবার তার বাবা, নাটালি পোর্টম্যানের বাবা হচ্ছেন একজন বিখ্যাত ড্রাগ ডিলার এবং ড্রাগ সেলার। তো যেহেতু আন্ডারওয়ার্ল্ডে এসব ব্যাপারে অনেক ঝামেলা থাকে অনেক, এবং দেখা যায় যে ওই শহরের নিউ ইয়র্কের কিছু দুর্নীতি অফিসার, যারা নিজেরাও ড্রাগ ব্যবসায় জড়িত এবং যাদের সাথে সেই নাটালি পোর্টম্যানের বাবার একটা আঁতাত থাকে, একটা সময় দেখা যায় ব্যবসায়িক কারণে সেই আঁতাতটা নষ্ট হয়ে যায় এবং তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। তখন একটা সাজানো একটা ড্রাগের কেস বানিয়ে সেই পুলিশের টিমটা, গ্যারি ওল্ডম্যান থাকে সেই পুলিশ অফিসার, দুর্নীতি বাজ পুলিশ অফিসার, সেই গ্যারি ওল্ডম্যানের নেতৃত্বে একদিন একটা দল তাদের সেই নাটালি পোর্টম্যানদের অ্যাপার্টমেন্টে ঢোকে এবং তাদের প্ল্যান ছিল, যেহেতু তাদের সাথে তাদের বনিবনা হয়নি, একটা বড় ঝামেলা হয়ে গেছে, তাদের একদম সপরিবারে সবাইকে খুন করা। এবং খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারকভাবে নাটালি পোর্টম্যানের বাবা, মা, তার বড় বোন এবং তার খুব সবচেয়ে আদরের ছোট ভাই, যার বয়স ছিল মাত্র 4 বছর, তাকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করে সেই দুর্নীতিবাজ পুলিশ বাহিনীটি। এবং ভাগ্যক্রমে তখন নাটালি পোর্টম্যান বেঁচে যায়, কারণ সে তখন শুটিং করতে ওই সময় সে বাসায় ছিল না, যার ফলে সে বেঁচে যায়। এবং ঠিক এই হত্যাকাণ্ড যখন চলতে থাকে, ঠিক তার শেষ মুহূর্তে নাটালি পোর্টম্যান ফেরে এবং সেই হিটম্যান, যার নাম হচ্ছে লিওন, এবং আমাদের মূল চরিত্র যে লিওন, যে জন রেনো যে মুভির ভূমিকাতে অভিনয় করেছেন, সে তখন থেকে এই পুরো হত্যাকাণ্ডটি সে একদম তার ওই যে দরজার ডোর হলে সে চোখ রেখে পুরো হত্যাকাণ্ডটি দেখে। এবং সে যখন দেখে যে নাটালি পোর্টম্যান ওখানেই ঢুকতে যাচ্ছে এবং তারও একই অবস্থা, তখন নাটালি পোর্টম্যান ঠিক পাশে ফ্ল্যাটে তার কাছে গিয়ে আশ্রয় নেয় এবং অবশেষে এভাবে নাটালি পোর্টম্যান বেঁচে যায়। কিন্তু ঘটনা আসলে এখানেই শুরু। নাটালি পোর্টম্যান যখন তাকে বলে যে তার কোথাও যাবার জায়গা নেই এবং তার কোনো ঠিকানা নেই, এবং যেহেতু এখন এই পৃথিবীতে তার কেউই নেই, তাই এখানেই সে থাকতে চায়, সে রেনোর বা সেই লিওনের জামা কাপড় ধুয়ে দেবে, তার খাবার রান্না করে দেবে বা তার বাড়িঘর পরিষ্কার করে রাখবে, বিনিময়ে সে তার কাছ থেকে বন্দুক চালানো শিখতে চায় এবং কী করে একজন হিটম্যান হতে হয় সেটা সে শিখতে চায়। প্রথমে লিওন রাজি হয় না, যে বাচ্চা এক মেয়ে তার কাছে, মানে তার সাথে এই ধরনের তার কথায় রাজি হওয়াটা কোনো মানেই হয় না। পরবর্তীতে সেই নাছুরবান্ধা নাটালি পোর্টম্যানের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত সে তার ওখানে রাখতে তাকে বাধ্য হয় এবং ঠিক সেই হিটম্যান লিওন তার কাছে বড় হতে থাকে নাটালি পোর্টম্যান, এবং অস্ত্রশস্ত্রে তার প্রশিক্ষণও চলতে থাকে একই সময়ে, এবং দুজনের মধ্যে একটা অন্যরকম গড়ে ওঠে। এই মুভিটাতে এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, যে যার বয়স একজনের হচ্ছে হয়তো 45 to 50 মধ্যে এবং আরেকজন 12, এই দুজনের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব। এবং একজন হচ্ছে খুব ছটফটে দুরন্ত এক দুষ্ট কিশোরী, আর ঠিক আরেকজন হচ্ছে যে একদম ভাবাবেগহীন আবেগহীন ছেলের মতো শক্ত একজন হিটম্যান, পেশাদার খুনি, যার পৃথিবীতে কোনো বৈচিত্র্য নেই, কোনো মায়া মমতা কোনো কিছুই যার মধ্যে নেই, যার কাজই হচ্ছে একটাই, দুটো কাজ, যার একটা হচ্ছে সেই তার একমাত্র বন্ধু, তার কাজটিকে সূর্যের আলোতে দেয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে মানুষ মেরে বেড়ানো। এরকম অসম দুটো মানুষের মধ্যে যে একটা অন্যরকম অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে, এবং যার ফলে নাটালি পোর্টম্যান তার আগের জীবনে, যেহেতু তার বাবা ড্রাগ ডিলার ছিলেন এবং একটা ইম্যালেন্সড ফ্যামিলি ছিল, সেও কোনোদিন আদৌ ভালোবাসা স্নেহ পায়নি, এবং সেই পেশাদার খুনি লিওন, তার তো প্রশ্নই আসে না। কিন্তু এই অসম বন্ধুত্বের মধ্যে তার একটা প্রথম হৃদয়ের স্পর্শ বা একটা মানবিকতার ছোঁয়া এখানেই তারা প্রথম পায়, যার ফলে টেস্টিং এবং খুব একটা অন্যরকম গভীর মানে বন্ধুত্ব তাদের মধ্যে এবং একটা মানবিকতার ছোঁয়ায় তারা আচ্ছন্ন হয়ে যায়, লিওন দ্য প্রফেশনাল এবং নাটালি পোর্টম্যান দুজনেই। তো এভাবে তাদের সেই দিনগুলো কাটতে থাকে এবং সেই 12 বছর কিশোরী অস্ত্র চালানো শিখতে থাকে একটা সময়, কারণ তার একটাই উদ্দেশ্য, যে দুর্নীতিবাজ পুলিশ অফিসার তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়া, এবং হিটম্যান লিওন তাকে এই কাজে সহায়তা করতে থাকে। এবং এভাবে একটা সময় মুভিটা এগিয়ে চলে, আর অনেক ঘটনা ঘটে। শেষ পর্যন্ত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক ঘটনা, অনেক নাটকীয়তার পরে শেষ পর্যন্ত নাটালি পোর্টম্যান যখন আসলে পুরোপুরি বন্দুক চালানো শিখে যায়, তখন সে একদিন লিওনকে নিজেই বন্দুকে কার্তুজ ভরে নিয়ে নিজে বের হয়ে যায় সেই পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে সেই
গ্যারি ওল্ডম্যানকে, সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে সে মারবে বলে। কিন্তু সেখানে গিয়ে তার উদ্দেশ্য সফল তো হয়ই না। পরবর্তীতে যখন জানাজানি হয়ে যায় যে আসলে লিওন তাকে শেখাচ্ছে এবং লিওনের এতে যোগ সাজস আছে, তখন সেই পুলিশ টিম লিওনকে খুঁজে বের করার জন্য হন্যে হয়ে ওঠে এবং লিওনকে তারা ধরতে এসে লিওনের অ্যাপার্টমেন্টে একদিন যায়। এবং এভাবে যেটা দেখা যায়, শেষ পর্যন্ত সেখানে লিওনকে না পেয়ে তারা সেই নাটালি পোর্টম্যানকে ধরে নিয়ে যায় এবং তখন লিওন যখন তাকে উদ্ধার করতে যায় তখন একদম সেই সর্বশেষ নাটকীয় ঘটনাগুলো শুরু হয় তখন। এবং শেষ পর্যন্ত যেটা হয়, একটা সময় দেখা যায় যে তার একটা ঘরের মধ্যে আটকা পড়ে গেছে এবং শেষ পর্যন্ত সেখানে হয়তো একজন বাঁচতে পারবে। তখন চকিতে খুব দ্রুত ঘরের মধ্যে একটা সুড়ঙ্গের মতো বানিয়ে সেখানে নাটালি পোর্টম্যানকে তাড়াতাড়ি বিদায় করে দিতে, কিন্তু নাটালি পোর্টম্যান তাকে ছেড়ে যেতে চায় না, তারপরও যেতে বাধ্য হয়। এবং পুরো মুভিতে আবার লিওন, জিনিস আমি স্কিপ করে গেছি সেটা এখন একটু বলি, এই দুজনের মধ্যে একটা অসম বন্ধুত্ব যখন গড়ে ওঠে এবং একটা অসম সম্পর্ক যখন আস্তে আস্তে একটু একটু করে গভীর হতে থাকে, তো তার মধ্যে অনেকবার সেই কিশোরী নাটালি পোর্টম্যান তাকে বলে যে সেই তার জীবনের প্রথম পুরুষ, অথবা আই রিয়েলি লাভ ইউ, এরকম অনেক কিছুই বলে। কিন্তু কখনোই সেই ভাবাবেগহীন পেশাদার খুনি লিওন কখনোই সেগুলোকে পাত্তা দেয় না, এবং যার ফলে এবং সেও নাচুরবানার মতো বলতেই থাকে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ঠিক সেই শেষ বিদায়ের মুহূর্তটাতে, ঠিক ওই মুহূর্তে লিওন যখন বোঝাই যাচ্ছে যে হয়তো এটাই শেষ দেখা, আর কখনো দেখা হবে না, তখন শেষ পর্যন্ত লিওন শুধু একটা কথাই বলে যে আই লাভ ইউ টু। আর তুমি প্রথম যে আমাকে জীবনের স্বাদ পাইয়েছে, বা যে আমাকে জীবন কি একটু হলো দেখিয়েছে, এই কথাটা বলে তখন শেষ বিদায় হয় তাদের মধ্যে। আর তখন যেটা হয় শেষ পর্যন্ত শেষ কী হয়, আসলে দুজনের মধ্যে কি হয়েছিল বা লিওনের কী হলো, এগুলো আমি বলবো না, একটু সাসপেন্স থাক। আর একদম শেষ দৃশ্যে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে সেই নাটালি পোর্টম্যান এবং যার জীবনের প্রথম পুরুষ ছিল, সেই অসম প্রেম বা অসম বন্ধুত্ব যাই বলি না কেন, সে লিওন দ্য প্রফেশনাল পেশাদার খুনি, সেই ছিল তার জীবনের প্রথম প্রেম হিসেবে বারবার এটা বলেন। আরও একটা সময় মনে হবে যে এই 12 বছরের কিশোরটি কি অদ্ভুত রকম ম্যাচিওর, এবং কি আসলে তার ভেতরটা অনেক বেশি হয়তো পরিণত। এবং শেষ দৃশ্যে দেখানো হয় যে স্কুল থেকে সে পালিয়ে এসেছিল এতদিন, এবং আবার সেই স্কুলে সে ফিরে যায়, এবং লিওন তার যাবতীয় এতদিন সে ভাড়াটে খুনি হিসেবে কাজ করে যত টাকা এবং অগাধ টাকা পয়সা জমিয়েছিল, সেই সব কিছু সে উইল করে দিয়ে যায় বা সেই কিশোরী নাটালি পোর্টম্যানকে দিয়ে যায়, এবং সেটা দিয়ে তার পড়াশোনা খরচ বা আরও সব কিছু চলবে ভবিষ্যৎ জীবনে, যেহেতু তার আর কোনো অবলম্বন নেই। এবং সেই স্কুলে আবার সে ফিরে যায়, এবং স্কুলের ঠিক মাঠে সেই গাছটি, যে গাছটি হয়তো লিওন একসময় খুব পরম মমতায় প্রতিদিন আগলে রাখতো, সেই গাছটি সেই মাঠের ভেতরে সে রোপণ করে। এবং তখন একটা কথা বলে যে আমি, এবং সিনেমাতে সে অনেকবার বলতে এই গাছটা এখানে মানাচ্ছে না, এই গাছটাকে কোথাও লাগানো উচিত, কারণ গাছের ঠিকানা তো মাটিতে হওয়া উচিত, শিকড় গজাক। অবশেষে সে বলে তোমার গাছটাকে অবশ্যই শেষ পর্যন্ত এখানেই শিকড় গাছ হবে, আর তুমিও সেই গাছের মধ্যে থাকবে, তুমি এখানেই বড় হয়ে উঠবে আবার তোমার স্মৃতির মতো। এরকম কিছু কথা তখন নাটালি পোর্টম্যানের ভেতর থেকে বের হয়ে আসে। ঠিক শেষ দৃশ্যে সেই অদ্ভুত সুন্দর গানটা, যে গানটা আমার অনেক পছন্দের, সেই ব্যাকগ্রাউন্ড শেপ অফ মাই হার্ট, একটা অন্যরকম সিনেমা এবং একটা অন্যরকম, মানে ইটস এ ভেরি সিম্পল ফিল্ম, বাট সিম্পল অ্যান্ড বিউটিফুল অবভিয়াসলি। এবং আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগার মতো একটা মুভি, লিওন দ্য প্রফেশনাল। আশা করি দেখবেন। এবং সেই মুভির যে অরিজিনাল সাউন্ড ট্র্যাক, যে গানটা একদম শেষ দৃশ্যে যে গানটা ছিল, এবং চমৎকার একটা গান, সেই গানটাই আমি এখন প্লে করছি। আর যদি কোনো গান শুনতে চান বা নিজের কোনো কথা শেয়ার করতে চান, অবশ্যই একটা SMS করুন, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে চলছে ড্রিমস অ্যাভিনিউর সাথে আপনার কিছু সময় কাটানো। নির্ঘুম মধুইরাজ আপনার সাথে এখনও আছে, যখন সময় ঠিক 12:58। একটু আগে শুনছিলাম নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা বিখ্যাত গান, আজ এই বৃষ্টির কান্না দেখে। আর তার আগে ছিল স্টিংয়ের গান শেপ অফ মাই হার্ট, এবং যে গানটা আমরা শুনেছিলাম মুভি অফ দ্য উইক সেগমেন্টে লিওন দ্য প্রফেশনাল, সেই মুভিটার কথা শোনার পরে। আর আমাকে মুগ্ধি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু, বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয়ে পড়িতেছে ঝরে। জীবনানন্দের কবিতা। যদি কেউ নাও পড়ে থাকে এই কবিতাটা কোনোদিন, জীবনানন্দের কবিতার এমন একটা স্বকীয়তা আছে, একটা অনন্য বৈশিষ্ট্য আছে, যে পড়লেও বোঝা যায়, কখনো না পড়লেও এর আগে, যে এটা জীবনানন্দের কবিতা। সেই শব্দচয়ন, সেই অদ্ভুত কাব্যময়তা, সেই অদ্ভুত সৌন্দর্য, একটা সংশয়, বিষণ্ণতা, হাহাকার, গভীর জীবনবোধ, বিপন্ন বিস্ময় জাগানো, সেটা একমাত্র জীবনানন্দের কবিতাতেই সম্ভব। আয়েশা জানিয়েছে ধানমন্ডি থেকে, সেটা হচ্ছে যে লিওন দ্য প্রফেশনাল মুভিটা অনেক আগে দেখেছিলেন এবং কোনো শব্দই নাকি যথেষ্ট নাই মুভিটার গ্রেটনেস বোঝাতে। এবং সেই সাথে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্য বইটার কথা, গতকালকে পড়েছেন তিনি, এবং অসাধারণ একটা উপন্যাস। আমি এটা তখন বলা হয়নি, আমার অসম্ভব রকম ভালো লাগা এবং পছন্দের এবং একেবারে মানে প্রেম হয়ে যাওয়ার মতো একটা বই হচ্ছে দিবারাত্রি কাব্য। আর আমাকে অনেক বই পড়েছে, কিন্তু যে বইগুলো আমাকে খুব বেশি প্রভাবিত করেছে, অনেক বেশি মাত্রায় ছুঁয়ে গেছে, তার মধ্যে অবশ্যই দিবারাত্রি কাব্য একটা।
এবং আমি মনে আছে যে আমি বইটা পড়েছিলাম দিবারাত্রি কাব্য 2004 সালে। হ্যাঁ, 2004-এ পড়েছিলাম দিবারাত্রি কাব্য, এবং পড়ার পর একটা অদ্ভুত বিষণ্ণতা, একটা মানে একটা বিরাগ সব কিছুর উপরে, এটা অন্যরকম অনুভূতি, সেটা আসলে আমি বোঝাতে পারবো না যে অনুভূতিটা কাজ করছিল দিবারাত্রি কাব্য পড়ে। এবং অসাধারণ অসাধারণ একটা বই দিবারাত্রি কাব্য, নামটা যেরকম সুন্দর বইটাও সেরকম। আর আমাকে জানিয়েছেন এরপর যে বন্ধু, তিনি হচ্ছেন, নাম হচ্ছে প্রমি আমাকে জানিয়েছেন লিওন দ্য প্রফেশনাল মুভিটা আসলে অনেক সুন্দর, এবং আসলে এটা আরেকটা জিনিস দেখিয়েছে যে ভালোবাসার যে একটা বহুমাত্রিকতা, যেখানে কোনো কিছুরই বাধা ব্যবধান বা বয়সেরও তারতম্যগত কোনো কিছু যে আসলে প্রভাব রাখতে পারে না, সে এক ভিন্ন মাত্রিকতার দিকে ইঙ্গিত করেছে সিনেমাটা অবশ্যই, এবং দেখা উচিত লিওন দ্য প্রফেশনাল। আর যদি কোনো গান এখন শুনতে চান, যদি কাউকে কোনো কিছু উইশ করতে চান, যদি নিজের মনের কোনো কথা আমাকে জানাতে চান, অবশ্যই লিখুন। প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, আর তারপরে কথাটা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। আপনার বন্ধু, মধ্যরাতে আগন্তুক বন্ধু ইরাজ আপনার সাথে আছে রাত 2টো পর্যন্ত। আর এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অর্থহীনের গান, অনেকদিন পরে শুনছি, এবং এই গানটা অনেকেরই পছন্দের, আশা করছি এনজয় করবেন। ড্রিমস অ্যাভিনিউ আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি ইরাজ আপনার নির্ঘুম বন্ধু, এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শচীন দেব বর্মনের একটা গান, সন্দীপনের কণ্ঠে শুনছিলাম, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। অনন্য নামের একজন মধ্যে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আর তার আগে ছিল অর্থহীনের গান এপিটাফ, স্বপ্নচূড়া মিক্সড অ্যালবাম থেকে। আর আমি এখন কোনো SMS না পড়ে অন্য কোনো কিছু না বলে চলে যাচ্ছি আরেকটা সেগমেন্টে, সাউন্ড অফ মিউজিক। সো সবাইকে স্বাগত জানাচ্ছি সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে, এবং আজকে খুব সুন্দর এবং খুব বিষাদ মাখা এবং বিষাদ জাগা নিয়ে আপনাকে বিষণ্ণ এবং বিষাদ ভাড়া করবে এরকম একটা গান শুনবো সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে। সেই গানটা নিয়ে কিছু কথা বলবো। গানটার নাম হচ্ছে স্টিল লাভিং ইউ, এখনও তোমাকে ভালোবাসি। নাম শুনে বুঝতে পারছেন বেশ আবেগঘন এবং প্রেমের খুব ভালোবাসার একটা গান। জার্মান ব্যান্ড স্করপিয়ন্সের একটা গান স্টিল লাভিং ইউ, তাদের সবচেয়ে হিট নাম্বারগুলোর একটা। এটা 1984 সালে রিলিজ হয়েছিল, আজ থেকে তার মানে হচ্ছে 30 বছর আগের একটা গান, এবং কিন্তু এখনও তার আবেদন আমার কাছে মনে হয় ফুরায়নি, এখনও সমানভাবে জনপ্রিয়। অ্যালবামের নাম ছিল লাভ অ্যাট ফার্স্ট স্টিং, 1984-এর অ্যালবাম, এবং এই গানটা বিলবোর্ড হট 100-এ 2 নম্বরে ছিল, এবং সেকেন্ড সিঙ্গেল ছিল ওই অ্যালবামের এই গানটা, এবং ফ্রান্সের 1.7 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল এই গানটা, এবং মিউজিক ভিডিও 1984 সালের জুলাইতে রিলিজড হয়। এবং স্করপিয়ন্সের ভোকাল রুডলফ শেঙ্কার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইটস আ স্টোরি অ্যাবাউট আ লাভ অ্যাফেয়ার ওয়্যার দে রিকগনাইজড ইট মে বি ওভার বাট লাইক, অর্থাৎ তাদের কথা ছিল যে এরকম একটা গানটা এমন একটা ভালোবাসার যেখানে হয়তো দুজনেই বুঝতে পারছে যে আসলে হয়তো কিছু আর অবশিষ্ট নেই, হয়তো সব কিছু শেষ হয়ে গেছে, তবুও আর একটাবার অন্তত আমরা চেষ্টা করে দেখি, যদি আবার ঘুরে দাঁড়ানো যায়, এরকম কথা একটা গান স্টিল লাভিং ইউ। তবে বলেছেন যেটা যে এই গানটা তখন যে জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, এবং অনেকে বলেছেন যেটা আসলে সেই বিভেদের কষ্ট থেকে গানটা, কারণ গানের কিছু জায়গায় লাইন আছে, যেরকম কিছু কয়েকটা লাইন আছে, ইউর প্রাইড হ্যাজ বিল্ড আ ওয়াল সো স্ট্রং দ্যাট আই ক্যান গেট থ্রু, ইজ দেয়ার রিয়েলি নো চান্স টু স্টার্ট ওয়ান্স অ্যাগেইন, অ্যান্ড আরেকটা লাইন ছিল যে ইয়েস আইভ হার্ড ইউর প্রাইড অ্যান্ড আই নো হোয়াট ইউ হ্যাভ বিন থ্রু, ইউ শুড গিভ মি আ চান্স, দিস ক্যান্ট বি দি এন্ড, আই এম স্টিল লাভিং ইউ। অনেকে ভেবেছিলেন যে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি মাতৃভূমিকে 2 ভাগ হয়ে যাওয়া, এবং আসলে কি আর কোনো সুযোগ নেই, কখনোই কি ঘুরে দাঁড়ানো যাবে না, এবং কিছু ভুল ছিল, সব কিছুকে পাশে ফেলে আবার কি সামনে আগানো যাবে না, এরকম একটা কথা হয়তো 2 জার্মানিকে একত্রিত করার একটা প্রয়াস, অনেকে এভাবেও গানটাকে নিয়েছিলেন, সেই বার্লিন ওয়াল, যেটা দুই দেশের মাঝখানে একটা বিভেদ হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে গানটা একটা রিমিক্স ভার্সন 1992 রিলিজ হয়, এবং তারপরে 2000 সালে আরেকটা রিমিক্স ভার্সন, এবং 2001-এ অ্যাকোস্টিক ভার্সন একটা বের হয়। আর এটা হলো গানটার পিছনের কথা। তো আমার কাছে আসলে যেটা মনে হয়েছে যে এরকম হয়তো অনেক গান আছে যেখানে ফিরে আসার আরেকটা উদাত্ত আহ্বান বা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু এই গানটার সুর, এই গানটার বেদনা বিধুর একটা আবহ অনেক বেশি ছুঁয়ে যায়, এবং সত্যি তখন হয়তো যার এরকম তার বুকের ভেতরে একটা খুব তীব্র বেদনা হয়তো মোচড় দিয়ে উঠবে, এবং তারও হয়তো ঠিক এই গানের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে হবে যে স্টিল লাভিং ইউ। মাঝে মাঝে হয়তো এমন হতে পারে যে কোনো তীব্র ভুল বা তীব্র কোনো যন্ত্রণা বা আরও অনেক কিছুর কারণে হয়তো দুজনের দুটি দিকে যখন বেঁকে যায়, হয়তো একটা সময় মনে হয় যে আর কখনোই ফিরে যাওয়া সম্ভব নয়, সেই পথ আর কখনোই জোড়া লাগবে না, বা সেই রং কখনোই আর ক্যানভাসে ভাসবে না, সেই চোখের তারায় সেই ঝিলিক কখনোই হয়তো সেই আনন্দ উদ্ভাসিত হওয়ার দেখা হবার সাথে সাথেই যে প্রগাঢ় আনন্দে হৃদয়ে প্রকম্পিত হয়ে যায়, এবং চোখের তারায় এক অদ্ভুত দ্যুতি ঝিলিক দিয়ে ওঠে, সে অদ্ভুত সুন্দর স্বর্গীয় আভা বুঝি আর কখনোই ফিরে পাওয়া হবে না। সব কিছুই হয়তো শেষ হয়ে যায়, সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই ধীরে মুছে যায়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন ঝরে, জীবনানন্দ বলেছিল, ঠিক সেরকম হয়তো নক্ষত্রের একদিন ঝরে যেতে হয়, প্রেম ধীরে মুছে যায়, এমনটা আপনারও মনে হতে পারে হয়তো সময়ের কোনো এক স্রোতে দাঁড়িয়ে। কিন্তু তবুও কি
চাইলেই আসলে আর ঘুরে দাঁড়ানো যায় না বা ফিরে আসা যায় না, হয়তো শেষ সুযোগ থাকে, শেষ চেষ্টাটা একটা বার যদি অন্তত করা হতো, তবু হয়তো এই আত্মতৃপ্তিটা থাকবে। শেষ বারটা আপনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন আরেকটি বার নতুন করে তার সাথে পথ হাঁটার, আবার নতুন করে সব কিছু শুরু করার। হয়তো অনেক বেশি অপরাধ হয়ে গেছে দুজনের মাঝে, হয়তো অনেক বেশি হয়তো হৃদয়ের ক্ষত, হৃদয়ের তীব্র গোপন ক্ষত হয়তো অনেক বেশি গভীর হয়েছিল, খুব নিভৃতে এক রুধিরের ধার হয়তো প্রবাহমান। তারপরও সব কিছুকে ভুলে গিয়ে আবার নতুন করে হয়তো পথ হাঁটা, একসাথে পথ চলা সম্ভব। ঠিক এমন কথা হয়তো এই মুহূর্তে আমাকে যারা শুনছেন তাদের অনেকের হৃদয়ের মধ্যে গুঞ্জরিত হচ্ছে। আরেকটা বার আবারও ঘুরে দাঁড়াই, আবার সেই তুমি, সেই আমি। এবং হয়তো এমন হতে পারে বদলে গিয়েছে তুমি, বদলে গিয়েছে আমি, বদলে গিয়েছে সময়, তবু আরেকটা বার শেষ করে দেখি, চলো ঘুরে দাঁড়াই আবার দুজন একসাথে হাতে হাত রেখে। আবার আমরা একজন আরেকজনের চোখের তারায় পুরো পৃথিবীকে খুঁজি। আবার আমরা চলো তোমার হাসির ভেতর নিজেকে সঁপে দিয়ে, তোমার অন্তরের অন্তরাত্মায় নিজেকে ডুবিয়ে দিয়ে, বিসর্জনের এক তীব্র আনন্দে, বিলীন হওয়ার এক নিগূঢ়তম গভীর উপলব্ধিতে আরেকটা বার এক প্রচণ্ড হরিষে ডুবে গিয়ে তোমার মাঝে বিলীন হতে গিয়ে নিজেকে আবার আবিষ্কার করা, আর সেই সাথে বলা, I'm still loving you. So friends, welcome back once again. শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ। সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:28 এবং শুনছিলাম একটু আগে সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে যে গানটা, সেটা হচ্ছে স্করপিয়ন্সের গান স্টিল লাভিং ইউ। সেই অদ্ভুত সুন্দর কিছু লিরিক্সের গান। তারপরে ছিল যে গানটা, সেটা হচ্ছে অঞ্জন দত্ত এবং সুমলতা আচার্যের কণ্ঠে রঞ্জন আমি আসবো না মুভি থেকে যে গানটা, সেটা ছিল আমি বৃষ্টি দেখেছি। চমৎকার আরেকটা গান। আর আমাকে অনন্যা জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর প্লেইং দ্য নাম্বার, এবং কিছু রোমান্টিক উপন্যাসের নাম শুনতে চেয়েছেন, এবং উদয় আমাকে লিখেছেন যে কিছু রোমান্টিক উপন্যাসের নাম বলতে কিনবেন পড়বেন, এবং কিন্তু তিনি আবার একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যেন শেষে বিরহ যেন না থাকে। কিন্তু আসলে আমার যে কটা ভালো রোমান্টিক বইয়ের কথা মনে পড়ছে সবগুলো শেষে বিরহ, যেমন সৈয়দ মুস্তাফা আলী শবনম, কঠিন বিরহ শেষে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, তার শেষেও একই রকম বিরহ, বেদনা বিধুর। তারপরে যদি আরও কিছু, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য, সেও বেদনা বিধুর এক। তারপর এরকম জয় মনে পড়ছে যেখানে ভালো, আসলে আমার কাছে ভালো প্রেমের উপন্যাস মনে হয়েছে, সবগুলো শেষে শুধু বিরহ আর কষ্ট। তো কয়েকটা নাম তো বলেই দিলাম, এগুলো পড়তে পারেন। আর আমাকে জানিয়েছেন এরপরে তিনি হচ্ছেন তরু, জানিয়েছেন লিসনিং টু ইউ আফটার এ লং টাইম, আই ইউজ টু হিয়ার ইউ when I was in school and I think you have become a part of my school memories, so many things have changed but those memories will never change. I'm glad to know that I'm a part of your school life memories, কারণ জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে কিছু হচ্ছে স্কুল লাইফের স্মৃতিগুলো, তার মধ্যে মিশে যাওয়া মানে অবশ্যই নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এখন একটা গান শুনবো, তবে SMS করে বলে দিচ্ছি, প্রথমে আরে লিখতে হবে, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠাবেন 2323 নাম্বারটাতে। মাইলসের বৃষ্টি ভেজা রাজপথ, এবং এরকম একটা গান আছে, খুব বৃষ্টির রাতে, বৃষ্টি থেমে গেলে পথে যখন জল জমে থাকে, সেই সময় নির্জন পথে একা হেঁটে যাওয়ার একটা অদ্ভুত সুন্দর আনন্দ, এবং বুকের ভেতর কারো স্মৃতি নিয়ে সেই ঠান্ডা বাতাসের ভেতর হেঁটে যাওয়া, এরকম একটা খুব চমৎকার লিরিক্সের একটা গান আছে মাইলসের। গানটার নাম হচ্ছে এ সময়। অনেকদিন পরে গানটা শুনছি, প্রত্যেক অ্যালবাম থেকে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। শুনছিলাম একটু আগে জেমসের গান তুমি যদি নদী হয়, এবং তার আগে ছিল মাইলসের গান এ সময়। আর আমাকে অ্যালোন মার্চ খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, টেনিসনের একটা কবিতার লাইন, সেটা হচ্ছে যে টাইম মার্চেস বাট মেমোরিজ স্টেজ, টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ। ইন্টারেস্টিং। এখন যে গানটা শুনবো সেই গানটা আশা করছি ভালো লাগবে, এবং হয়তো এটাও একটা গভীর অনুভবের গান, এবং আপনাকে হয়তো গভীর অনুভবে নিয়ে যাবে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। যতদিন পারো তুমি বুকে টেনো সেই সুর, ডাকবে আকাশ অজানায় বহুদূর। খুব সুন্দর লাইন, তাই না? যতদিন পারো তুমি বুকে টেনো সেই সুর, ডাকবে আকাশ অজানায় বহুদূর। চেষ্টা করেছিলাম আজকে কিছু চমৎকার শুনে, তার কতটুকু সফল কতটুকু ব্যর্থ
সেই বিচারের থেকে বড় কথা হচ্ছে আমরা একসাথে ছিলাম আরেকটা রাত, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর অদ্ভুত সুন্দর একটা রাত ছিল নিশ্চয়ই, এবং সেরকম অদ্ভুত সুন্দর কাটুক জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সেই শুভকামনায় জানিয়ে আজকের মতো আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে। সেই প্রত্যাশা বুকের মধ্যে সেই দৃঢ় প্রত্যয় সবসময় লালন করি আমি হটসি থেকে বিদায় নেই একটা সপ্তাহের মতো। আর একদম যাবার বেলায় যে গানটা প্লে করবে এটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত এবং মেঘ নিয়ে গান। আর এই গানটা সম্পর্কে আসলে একটু বলি, সেটা হচ্ছে যে আমার কিছু গান থাকে যে গান শুনলে একটা বুকের মধ্যে অদ্ভুত বিষাদ, একটা অদ্ভুত হাহাকার এবং খুব অসহায়ত্ব এবং নির্জনতা, একাকিত্ব, বিচ্ছিন্নতা কাজ করে। এরকম যে কটা গান আছে তার মধ্যে আমার এই গানটার কথা আমি অবশ্যই বলবো। এই গানটা আমি যতবারই শুনি মাঝে মাঝে আসলে প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে হয়তো আশপাশে অনেককে নিয়েও আপনি খুব নিঃসঙ্গ বোধ করবেন, খুব বিচ্ছিন্ন বোধ করবেন, কোনো এক বিচ্ছিন্ন দ্বীপের মতো। এবং সেই চরম নির্জনতার, বিচ্ছিন্নতার এবং নিঃসঙ্গতার কিছু মুহূর্ত আসে যার যন্ত্রণা প্রবল, যার কষ্ট তীব্র, কিন্তু তার কোনো আসলে সমাধান নেই। কেউই কখনো হয়তো ওই মুহূর্তটাতে আপনার বুকের গভীরে গিয়ে ছুঁতে পারবে না। এক তীব্র হাহাকার, চেতনার গভীরে স্বাদ, হয়তো এক নিদারুণ নিঃসঙ্গতার মাঝে জর্জরিত হতে হতে আবারও হয়তো ফিরে আসা হয়, আবারও হয়তো সব কিছুর সাথে গা ভাসিয়ে আবারও হয়তো চলে যাওয়া হয়। কিন্তু কিছু সময় মাঝে মাঝে সত্যি আসে যখন মনে হয় কি এক হাহাকার, যে উৎস সম্পর্কে আপনি জানেন না এবং মিলাতেও পারেন না যে এই হাহাকার তো আপনার হবার কথা নয়, এই হাহাকার আপনাকে ছুঁয়ে যাবার কথা নয়। কোন মহাকালের গভীর অতলে এই হাহাকারের উৎস, কোন এক অস্তিত্বের এক ঐন্দ্রজালিক মহানিগূঢ় সত্যের ভেতরে তার অবস্থান। কি সেই হাহাকার, কোথায় তার শুরু, কোথায় তার শেষ, কি তার নিয়তি, কেন সেই বিচ্ছিন্নতা তীব্র, কোথায় সৃষ্টির আদিতে নাকি অন্তে? সেই বিচ্ছিন্নতা, সেই নির্জনতার, সেই কষ্টের এরকম কিছু অনুভূতি জায়গা আমার এই গানটা শুনলে। গানের লিরিক্সটাও আসলে সেরকমই। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একাধরের পাশে। শুভরাত্রি।